ইন্ডিয়ার সাউথ ইন্ডাস্ট্রিগুলো জাস্ট মুভি বানায় না, তারা একটা এক্সপেরিমেন্ট করে মুভি নিয়ে। এমন এমন টপিক বা এমন এমন ব্যাপারগুলো তারা মুভিতে ফুটে তোলে যা নিয়ে আমরা হয়তো কল্পনাও করি না যে এটাও মুভির মাঝে একটা টপিক বানানো যায়। তেমন এক মুভি আজকের এই কাহিনী। ট্রাই করেছে গল্পটাকে একটু আলাদা স্বাদ নিয়ে আসার, বাট আমার কাছে কাহিনীটা তেমন জমেনি। অ্যাকশন থ্রিলার জনরার মুভি, বাট স্টোরিতে আরো একটু জোর দিলে ভালো হতো। তারপরেও আমি চেষ্টা করছি যেন আপনারা বোর না হন। একটা থ্রিলার মুভির মাঝে যেমন টেনশন ফিল হয়, এমন টেনশন আমার এই মুভির মাঝে হয়নি। তারপরেও আমি চেষ্টা করছি যেন আপনারা বোর না হন। ওয়েল, কথা বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার তামিল মুভি নাম পাইয়ুম ওলি নি ইয়ানাকু এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় অন্ধকার রাতে এক অটোকে ফলো করে। অটো একটু সামনে আসলে একটা লোক হাত উঠায়, আর এখানে অটোর মাঝে এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার বিক্রম প্রভু অর্থাৎ অরবিন্দের। অটো এসে লোকটার কাছে স্লো করে, জি স্যার বলুন। সে বলে, ভাই বাইক খারাপ হয়ে গেছে, একটু হেল্প করবেন, এই সামনেই নেমে যাব। অটোওয়ালা বলে, ভাই আমার তো একজন প্যাসেঞ্জার আছেই। লোকটা অরবিন্দকে বলে, স্যার সঙ্গে মহিলা আছে, এই রাতে তাকে নিয়ে। অরবিন্দ বলে, ঠিক আছে উঠুন উঠুন, কোনো সমস্যা নেই। দুজনে উঠে পড়ে। গাড়ি চলছে, আমরা দেখি দিদি অরবিন্দের দিকে কেমন ভাবে যেন একটু তাকাচ্ছে। ক্যামেরা আস্তে আস্তে নিচে এলে আমরা দেখি তার হাতে কিছু একটা। গাড়ির মনে গাড়ি চলছে, অরবিন্দ কিছু একটা স্মেল পাচ্ছে। আমরা দেখি দিদির হাত তার দিকে যাচ্ছে, গন্ধটা এদিক থেকে আসছে। তাই অরবিন্দ একটু এদিকে তাকাতেই সে সতর্ক হয়ে যায়। একটু আসার পর অটোর কিছু একটা প্রবলেম হয়, স্টার্ট নিচ্ছে না। ড্রাইভার বলে ধাক্কা দিতে হবে। ঠিক আছে, ভালো কথা। অরবিন্দ পিছনে দাঁড়ায়, এদের মাঝে চোখাচোখি চলছে। দিদি কথা বলে, ভাই কতক্ষণ লাগবে? আর সেই ফাঁকে ড্রাইভার একটা কি যেন অপরজনকে দেয়। অরবিন্দ হয়তো একটু আন্দাজ করতে পারছে, বাট মাথায় নেয় না। একটু পর সেই ছেলেটা রডটা দিয়ে অরবিন্দকে পেছন থেকে মেরে দেয়। দুনিয়াতে চলবেন কি করে আর বিশ্বাস করবেন কাকে? তাকে ধরে নিয়ে আসা হয়, তারপর একটা কন্টেনারের মাঝে ফেলে দিয়ে তার সবকিছু নিয়ে বন্ধ করে রাখা হয়। আর এখান থেকেই সিন কয়েকদিন পিছনে এই ঘটনার সূত্রে আসে। অরবিন্দের সঙ্গে তার ফ্রেন্ড কারনা একটা অফিসের বসের সঙ্গে দেখা করতে এসেছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর তাদের সময় আসে। এই অফিসের সার্ভারের সিকিউরিটির ব্যাপারে অরবিন্দ তাকে বলছিল। নেটওয়ার্ক কন্ট্রোলিং হেড আসে, সে বলে তাদের সার্ভারে অ্যাক্সেস করা এত সহজ না। মানে অরবিন্দ মূলত বিভিন্ন কোম্পানিকে তাদের অফিসিয়াল যে সার্ভার রয়েছে তার সিকিউরিটি প্রোভাইড করে, এটাই তার কাজ। অরবিন্দ বলে, স্যার আপনি অনুমতি দিলে আমি কি আপনার সার্ভারে হ্যাক করব? এরা অবাক। আর পরের সিনে আমরা দেখি তাদের কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে। আর অন্যান্য কাজ সেরে রাতে বাড়ি ফেরার সময় কারনা ড্রিঙ্ক নিতে এখানে থামে। অরবিন্দ বাইকেই বসে আছে, তার কানে একটা মেয়ের চিল্লানির আওয়াজ আসে। আশেপাশে তাকাই, দেখে কিছু নেই, নর্মাল থাকে। একটু পর আবার আওয়াজ আসে, আর এবার একটু লম্বা সময় ধরে। অরবিন্দ আওয়াজটা ফলো করে সামনের দিকে যাচ্ছে, দেখে সত্যি একটা মেয়ে চিল্লাচ্ছে। রোডের পাশে একটা গলি, সেখান থেকে আসছে। অরবিন্দ গুটি গুটি পায়ে সেদিকে যাচ্ছে, তার পায়ের সঙ্গে একটা তেলের বোতল লেগে যায়। আফসা আফসা আলোতে আমরা দেখি দুইটা ছেলে একটা মহিলাকে ধরে এনেছে। বোতলের আওয়াজ শুনে একজন আসে, এ কে বে তুই বে, যা বলছি। অরবিন্দ বুঝে যায় এখানে কি হচ্ছে, বাস মারা শুরু করে। দুজনকে মোটামুটি মার দেয়, তারা সেখান থেকে পালিয়ে যায়। তখন আমরা দেখি যে মহিলাটা আসলে নর্মাল কেউ না, একজন পাগল। মানুষ কতটা নিচে নামতে পারে, একটা পাগল মহিলাকেও ছাড়তে চায় না। এটা জাস্ট মুভিতে হয় এমনটা না, বাস্তবে কিন্তু এমন রহরহ ঘটছে। কারণ অরবিন্দকে সেখান থেকে নিয়ে যায়। সকালবেলা নদী নালার সৌন্দর্য দেখিয়ে সিন একটা স্লামে আসে। এন্ট্রি হয় মুভির আরেক ক্যারেক্টার এমএলএ আনামালাইয়া। এলাকার লোকজন তাকে অনেক মানে, অনেক সম্মান করে। সামনে ইলেকশন, সেটারই প্রচার চলছে। বক্তৃতার শেষে নেতা নাম ছিল। আমরা দেখি এখানে কিছু লোক তাকে মারতে রেডি হচ্ছে। সামনে গিয়ে হামলা করে, এই জাহেদ খান বুক পেতে দেয়। আবে হাত দিয়ে ধরলেও তো হইতো। যাক, সে মারা শুরু করে, বৃষ্টিও শুরু হয়। হয়তো মেরে যাচ্ছে, বাট কথা হলো একটু আগে যে বুকে লাগলো সেখানে তো না রক্ত আছে না দাগ। যা কি আর করার। নেতা তার মারামারি দেখে হয়ে যাচ্ছে অবাক। তো ইনার নাম হলো জীবন, এমএলএর ছেলের মতো সবসময় তার সঙ্গে থাকে। মারামারি শেষে তারা চলে যায়, আর সিন কাট করে পরের দিনে এখানে আসে। দিদিকে সাজানো হচ্ছে। একটু পর এরা দুজন সেখানে আসে। অরবিন্দ একটা বক্স দিয়ে বলে, এটা তোর জন্য এনেছি। খুলে দেখে গহনা। তো এটা অরবিন্দের ছোট বোন দীপিকা, খুব ভালোবাসে। তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আজ বিয়ে ডেট ফাইনাল হচ্ছে। ইনি অরবিন্দের বাবা, ইনি মা। ছেলে তাড়াতাড়ি বিয়ে করে কাজ শেষ করে আমেরিকায় চলে যাবে, এই জন্য ডেটটা একটু যেন আগে আনা হয় সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। যাক, একটু পর দিন তারিখ ঠিক হয়ে যায়। লিফটের মাঝে কথা বলতে বলতে এন্ট্রি হয় মুভির হিরোইন, ভেরি বিউটিফুল, ভেরি কিউট ভানি ভোজান অর্থাৎ উত্তরার। মায়ের সঙ্গে কথা বলছে, মা বিয়ে করা ছাড়া কি তোমার কাছে আর কোনো কথা নেই? বললাম তো আমি বিয়ে করবো না। তার মা বলে, সে নাকি ছেলেকে তার অফিসেই পাঠিয়ে দিয়েছে তার সঙ্গে দেখা কর। কি আর করার। অফিসে আসতেই রিসেপশনে বলে, ম্যাম ওনারা আপনার জন্য সেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমরা দেখি এরা উত্তরা এদেরকে তার সঙ্গে আসতে বলে। যেতে যেতে সবাইকে কাজের ব্যাপারে কথা বলছে। দেখে তো অরবিন্দ ভাবছে, বাহ সে তো খুব লক্ষ্মী মেয়ে, সব কাজ সামলায়। যাক, দিদি বলে
তাহলে কি আপনি সিদ্ধান্ত নিয়েছেন? আরভিন্দ বলে হ্যাঁ, উভয় পরিবার রাজি, তাহলে সমস্যা কি? উত্তরা বলে তাই বলে এক দেখাতেই? মানে এখানে উত্তরা মনে করে তাকে যে ছেলে দেখতে এসেছে এরা বুঝি তারাই, বাট এরা তো এসেছে ম্যারেজ কন্ট্রাক্ট দিতে, মানে উত্তরা ওয়েডিং প্ল্যানার। এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। পরে কার্নান বলে তারা তাদের বোনের বিয়ের জন্য এসেছে। উত্তরা সরি মরে বলে সে বুঝতে পারেনি। আরভিন্দ তাদের রিকমেন্ডেশন বলে। উত্তরা বলে বাড়িতে গিয়ে পরিবেশ দেখে ডেকোরেটের আইডিয়া করে আপনাকে জানাবো। সেটাই ফাইনাল হয়। রাতের বেলা জীবনের যে চেলা ছিল সে তাকে বলছে ভাই তুমি এত রিস্ক নাও ভাইয়ের জন্য, সবকিছু করো তার জন্য, আর ভাই তোমাকে একটা পদ দিতে চাইছে না। কাকু আসতে তাদের কথা শুনতে পায়। জীবন তাকে একটা থাপ্পড় মারে, হারামি চুপ কর, ভাই যেটা বলবে সেটাই হবে। সে অবশ্যই ভালো ভেবে রেখেছে আমাকে নিয়ে, তুই এর মধ্যে নাক গলাস না। কাকু ডাকে জীবন, ভাই তোকে ডাকছে। পরের দিন সকালে উত্তরা আরভিন্দের বাড়িতে আসে। আরভিন্দ তার বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। উত্তরা ডিজাইন দেখাবে, দীপিকাকে ডাকে, সবাই মিলে ডিজাইন দেখে। উত্তরা বলে সে বাড়িটা ঘুরে দেখতে চায় যাতে ডেকোরেট করতে সুবিধা হয়। আন্টি বলে যাও সমস্যা নেই, আমি কফি পাঠাচ্ছি। এদিকে আসে দীপিকা, একটু পর কফি নিতে যায়। এরা কথা বলছে। এখন এত কিউট একটা মেয়ে, ছেলে পেলের মনে তো ইউ নো হোয়াট আই মিন। দীপিকা কফি নিয়ে এসে সেটাই ফিসফিস করে বলছে কি ভাই লাইন মারছিস নাকি? উত্তরা বলে কি বলছো ফিসফিস করে? আরভিন্দ একটু ফানি কিছু একটা বলে যাতে উত্তরা হাসতে থাকে। আর কি, মেয়েরা হাসলে তো যেন ছেলেদের বুকে লাগে, ভাইয়েরও তাই হয়। পরের দিন থেকে বিয়ের কাজবাজ শুরু হয়। আর এই সুযোগে আরভিন্দ উত্তরার কাছে বা পাশে থাকার সুযোগ পায়। একটা মিউজিক দিয়ে দুজনার ক্লোজ হওয়া বা আরভিন্দের তাকে ভালো লাগার ব্যাপারটা দেখাতে থাকে। উত্তরার রিয়াকশন বা সবকিছু দেখে তো বুঝতেই পারছেন সেও আরভিন্দকে মোটামুটি পছন্দ করে। তো পুরো গানে অন্য সব সিনের মাধ্যমে আমাদের তাদের দুজনকেই দেখানো হয়। বিয়ের দিন সে তো শাড়ি পরে, আর কি আগুন ভাইয়ের বুকে জ্বলে। তো জলুক বাতি পুরুক তেল, তারপর দেখা হবে বাবার কত খেল। তো তারা সেদিকে লেগে থাকে, সে অধিকার তাদের আছে। আমরা একটু সামনে যাই। কিছু ছেলেপেলে রাস্তায় একটা গাড়ি দাঁড় করায় সাহায্যের জন্য। চিনেছেন জীবনের সঙ্গে যে ছেলেটা ছিল তাদের নিয়ে যেতে বলে। ড্রাইভার বলে স্যার অ্যাব ছাড়া তো আমাদের এভাবে নিতে পারবো না, নিষেধ আছে। এরা বলে আরে ভাই আমাদের গাড়ির সমস্যা হয়েছে, এই সামনেই নেমে যাবো, অ্যাপসের কি দরকার, কি আর করার। ভালো মানুষ ভালো মনে তাদের গাড়িতে উঠায়। গাড়ি চলছে, এখানে কি যেন একটা দেখে এ বলে এটা কার জন্য? ড্রাইভার বলে আমার মেয়ের জন্য স্যার, এটার জন্য ও বসে আছে, আমি গেলে এটা নিয়ে তারপর ঘুমাবে। চলে আসে এখানে, ভাড়া না দিয়ে এরা নেমে যাচ্ছে। ড্রাইভার নেমে আসে, আরে স্যার ভাড়া যে দিলেন না স্যার স্যার স্যার। পেছন থেকে একজন এসে এর মাথায় মেরে দেয়। ভালো কাজের ফলাফল। মৃত্যুর শেষ প্রান্তে এসেও সেই লোকটা একটা কথাই বলছিল, ভাই আমার মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে। এদের মন গলে না, মেরেই ফেলে তাকে। তারপর টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। সিন পরের দিন আরভিন্দের অফিসে আসে। আরভিন্দ সবাইকে তাড়াতাড়ি কাজ করতে বলছে যে প্রজেক্টটা তাড়াতাড়ি ভালো করে রেডি করতে হবে। তার ফোন বেজে ওঠে। উত্তরা ফোন করেছে। হ্যাঁ উত্তরা বলো, তুমি কি বিজি? আরভিন্দ বলে না 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 একদম না, আমি ফ্রি, একদম ফ্রি। তাকে ডাকে, সে চলে যায়। উত্তরা তাকে নিয়ে একটা অনুষ্ঠানে আসে যার আয়োজন সেই করেছে, একজনের ম্যারেজ অ্যানিভার্সারি, তার জন্য। সেগুলো দেখায়, কথা বলে। এরপর সন্ধ্যায় দুজনে একটা কফি শপে যায়। সেখানে কফি শপে খায়, গল্প সল্প করে। আরভিন্দ অনেক কিছু বলছে তার হবু বউ নিয়ে, সে কি কি প্ল্যান করেছে। হুট করে বিদ্যুৎ চলে যাওয়াতে আরভিন্দ খানিকটা ঘাবড়ে যায়। উত্তরা বলে আরে পাওয়ার কাট হয়েছে। আরভিন্দ বলে ঠিক আছে আমাদের এখন ওটা উচিত, চলো চলো। সে হাত বাড়িয়ে দেয়। ব্যাপারটা উত্তরার বেশ ভালো লাগে। যাক, তারপর আরভিন্দ বাড়ির দিকে রওনা দেয় অটোতে করে। সে বাড়িতে আসুক, এদিকে আরভিন্দের বাবা টিভি দেখছিল। ব্রেকিং নিউজ আসে কি কাল রাতে একটা ওলা ড্রাইভারকে অনেক বাজেভাবে কেউ মেরে রাস্তায় ফেলে দিয়ে গেছে। তার ছবি দেখে কাকু কেন জানি ঘাবড়ে যায়। সঙ্গে সঙ্গে ফোন দেয়। ইনি ইন্সপেক্টর রাঘুরাম। আরভিন্দের বাবা তাকে কি যেন সব বলে, আমাদের শোনায় না। এদিকে আরভিন্দ বাসায় আসছে, একজনের হাত উঠানো দেখে অটোওয়ালা তার কাছে গাড়ি থামায়। আর এটা সেই সিন যেখান থেকে মুভির সিন শুরু হয়েছিল, মনে আছে আপনাদের? তারপর যা যা হয় তা তো আপনারা জানেনই। আরভিন্দকে বন্ধ করে রেখে এরা বসে বসে ছাই পাশ খাচ্ছে। আরভিন্দের একটু হুঁশ ফেরে, চারদিকে ঘোর অন্ধকার। তারপর তার মাধ্যমে সিনটা ছোটবেলায় আসে। তার বাবা তাকে বোঝায় যে গাছ যখন সবে হয় তাকে তুমি যেদিকে উঠাবে সে সেদিকেই যাবে, বড় হওয়ার পর তাকে নড়াতে পারবে না। তোমার এটাই শেখার সময়। তুমি যদি মনে করো যে কোনো কিছুতে তুমি হারবে না, তাহলে তোমায় পরিশ্রম এখন থেকে করতে হবে। হতে পারে তুমি চোখে কম দেখো, কম বোঝো, কিন্তু এটা যেন তোমায় দুর্বল বানিয়ে না দেয়। আরভিন্দ ফুললি ট্রেন্ড হয়, তাকে সবকিছু শেখানো হয়। জাস্ট আমাদের বোঝানোর জন্য সব দেখানো হল, পরে সবকিছু বুঝে আসবে। এভাবেই তাকে বড় করেছে তার বাবা। ব্যাস হুঁশ ফিরে এসেছে, আর তাকে কে ধরে রাখে? শব্দ করতে থাকে। এই কুমির বলে এ যা তো, শালার হুঁশ ফিরেছে, শেষ করে দিয়ে যা। এই ঘোড়ার মুখ খেতে খেতে আসে। দরজা খুলতেই আরভিন্দের কান খাড়া হয়ে যায়। আর কি, সে মারতে এলে আরভিন্দ তার তরমুজ ফাটিয়ে দেয়। এরপর আস্তে আস্তে বাইরে বের হয়, দেখে আগুন জ্বালানো সামনের দিকে। সেদিকে যাচ্ছিল, এরা হাতিয়ার বের করে তাকে মারার জন্য। শব্দ কানে আসে। আর কি, যারা মারতে আসে তাদেরই সে মারা শুরু করে। মাঝে এরা একটু ঘিরে নিয়ে হামলা করে যাতে সে একটু চোট পায়। এরপর বাকি সবাইকে মেরে মুড়ে আলো ফলো করে কোনো মতে হাইওয়েতে আসে। পাশে তো ছিল, হেল্প চাইলে একটা ট্রাক থামে। তারপর তার থেকে ফোন নিয়ে কারনাকে ফোন করে। চলে আসে হসপিটালে। ডক্টর যেখানে আঘাত লেগেছে পরিষ্কার করে দিচ্ছে। কারনা তো রেগে যাচ্ছে, সে একাই কেন বের হয়েছে। এদিকে কাকু ব্যস্ত হয়ে পড়ছে। আরভিন্দ এখনো
এখনো বাসায় আসেনি। কারনা ফোন রিসিভ করে, ও কোথায়? আরভিন নিষেধ করতে করতে কারনা হুট করে বলে ফেলে হসপিটালে। শুনে তো কাকু ঘাবড়ে যায়। আরভিন বাবাকে শান্ত হতে বলে, বাবা কিছু হয়নি, জাস্ট বাইক থেকে পড়ে গেছি, আমি ঠিক আছি, আসছি, বাসায় আসছি। কাকুর মন তো মানছে না। একটু পর কারনা তাকে বাড়িতে নিয়ে আসে। ভিতরে আসার সঙ্গে সঙ্গে কাকু ব্যস্ত হয়, কি হয়েছে, কি করে হলো, জাস্ট পড়ে গেছিলি নাকি কারোর সঙ্গে? আরভিন বলে, বাবা কেন এত ভাবছো, এমন কিচ্ছু না, আমি ঠিক আছি, যাও তুমি ঘুমাও, যাও যাও যাও। কাকু তার রুমে এসে এসপি রাঘুরামকে কল করে বলে দেয় এই ব্যাপার, মানে আরভিন্দের ব্যাপারে বলে। বাকি আরো কিছু কথা হয় যেগুলো আমাদের শোনানো হয় না। সিন 2 দিন সামনে আসে জলিল কাকার কাছে যে কাউকে কিল হিম করছে, মানে তার বা নেতার বিপক্ষে কেউ গেলে সে তাকে মাইডা লাগে। বিকেলে এরা দুজন দেখা করে। উত্তরা এসে আরভিন্দের পাশে বসে, তারপর কিছু কথা বলতে চায়, খুব জরুরি, কিন্তু বলতে পারছে না। কখনো মুখে আটকে যাচ্ছে, তো কখনো আবার জিভ কাঁপছে। বুঝতে তো পারছেন এমন কখন হয়। আরভিন বুঝতে পারে সে কি বলতে চায়। আরভিন বলে, তুমি কি বলবা আমি আন্দাজ করতে পারছি, বাট তার আগে আমি তোমায় কিছু কথা বলতে চাই, খুব জরুরি, আগে আমার কথা শোনো, তারপর তুমি বইলো। আরভিন বলে, ছোটবেলায় যখন আমি গ্রাম থেকে শহরে ফিরছিলাম, অনেক বৃষ্টি হচ্ছিল সেই দিন, আমি বাবা মা সবাই গাড়িতে ছিলাম। আমি চারপাশটা খুব ভালোভাবে এনজয় করছিলাম। বিজলির আলো বাবার চোখে লাগাতে তার থেকে গাড়ি কন্ট্রোল হারায়, আর অন্য গাড়ির সঙ্গে লাগার থেকে বাঁচতে গিয়ে গাড়িটা উল্টে যায়। এই অ্যাক্সিডেন্টে আমি আমার মাকে হারাই। আমার চোখে অনেক জোরে আঘাত লাগে। ডক্টর জানায় আমার চোখে কোনো একটা শক লেগেছে। আমি বেশি আলো ছাড়া আশপাশটা দেখতে পারবো না। তার মানে হলো রাতের অন্ধকারে বা হালকা আলোয় আমার দেখা সম্ভব না যদি পর্যাপ্ত আলো না থাকে। আমি তারপর থেকে অন্ধকার দেখে ভয় পেতে শুরু করলাম, কিন্তু বাবা আমাকে পরে অনেক সাপোর্ট করেছে। সে আমাকে কখনো বুঝতেই দেয়নি যে আমার মাঝে কোনো কমতি আছে। আমি জোর করে বাবাকে দ্বিতীয় বিয়ে দিই। তারপর দীপিকা আসে। ছোট মা আমাকে অনেক ভালোবাসে। আমার লাইফটা এমন। এসব তুমি তোমার মায়ের সঙ্গে শেয়ার করো, তারপর যদি তিনি রাজি হয় তাহলে তুমি আমাকে জানিও, আমি তোমার কলের অপেক্ষায় থাকবো। এই বলে আরভিন্দ সেখান থেকে চলে যায়। উত্তরা চিন্তায় পড়ে যায়, এটা তো সমস্যা, কি করবে? মনে পড়ে এই জন্য সেদিন বিদ্যুৎ যাওয়াতে সে একটু ঘাবড়ে গেছিল আর তার হাত ধরে বাইরে এসেছিল। এরপর একটা স্যাড মিউজিক দিয়ে দুজনের কিছু স্যাড মোমেন্ট দেখানো হয়, মানে দুজন চিন্তায় আছে কি করবে। কাকু আরভিন্দকে বুঝায় যে তোমার মাঝে যে কমতি আছে এটা নিয়ে তুমি চিন্তা করো না, যে তোমাকে ভালোবাসবে সে তোমার কাছে এমনি চলে আসবে। আর উত্তর একটা ম্যাচিউরড মেয়ে, ও অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে, তুমি চিন্তা করো না। ওদিকে উত্তরারও কাজ বাজ ভালো লাগছে না। এভাবে কয়েকদিন পার হলে এক বিকালে আরভিন্দ এক ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিল। উত্তরা ফোন করে বলে সে দেখা করতে চায়। আরভিন্দের মনের ভিতর থেকে একটা খুশি চলে আসে। সে বুঝতে পারে সে এদের বলে সেখান থেকে চলে যায়। তারপর বাইরে এসে বাবাকে ফোন করে খুশির খবর দেয় যে বাবা, উত্তরা ফোন করেছিল, আমায় দেখা করতে বলেছে। কাকু বলে, বাহ, খুবই ভালো কথা, যাও যাও দেখা করো, তারপর কি হয় আমাকে জানিও। বাপ ছেলে কথা বলছিল, একটা গাড়িতে কিছু লোক কাকুর গাড়িতে হামলা করে দেয়। কাকু তো ভয় পেয়ে যায়। কে তোমরা, কে তোমরা? আরভিন্দ শুনতে পায়, বাবা কি হয়েছে? তারা তো মারতে যাচ্ছে। কাকু খুব ভয় পায়, আরভিন্দকে সব খুলে বলে। আরভিন্দ তাড়াতাড়ি তার লোকেশন শেয়ার করতে বলে। কাকু করে দেয়। সঙ্গে সঙ্গে আরভিন্দ রওনা দেয়। গুগলের দিদি বলছে কত দূর আছে আর ডিস্টেন্স। আরভিন্দের বাবা তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করছে। সময়টা সন্ধ্যার একটু আগে ছিল, তাই একটু পর সন্ধ্যা নেমে আসে। এরাও কাকুর গাড়ির সামনে এসে দাঁড়ায়। কাকু তো দৌড় দেয়। এদিকে আরভিন্দ পড়ে যায় বিপদে। এখন সে কি করবে? সন্ধ্যা নেমে এসেছে। লাইট যেহেতু এদিক থেকে আসছে তাই সে সেদিকে গাড়ি ঢুকিয়ে দেয়। এখন উল্টো সাইড দিয়ে গাড়ি চালালে কি আর হবে? একটু যাওয়ার পর একটা গাড়ির সঙ্গে লেগে সে পড়ে যায়। তারপর গাড়ি সেখানে ফেলেই দৌড় দেয়। সেই অনুপাতে আসতে আসতে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ আসে। কানে অ্যাসিস্ট্যান্ট বলে দিচ্ছে ডিস্টেন্স কত দূর। চারদিকে তো অন্ধকার, সে কিছু দেখতে পাচ্ছে না। আরভিন্দের ভিতরটা হয়তো ছটফট করছে যে বাবার কি হলো। একটু পর সে তার বাবার ফোনটা পেয়ে যায়। বুঝতে পারে বাবা হয়তো এখানেই রয়েছে। বাবা বাবা বলে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া পায় না। তখন আমাদের দেখানো হয় যে তার বাবাকে এখানে এরা ধরে রেখেছে। কাকু তো চিল্লানোর চেষ্টা করছে, বাট আওয়াজ বের হচ্ছে না। আরভিন্দের তো কান্না আসছে, বাবা কোথায় গেল? কাকুকে মেরে দেয়। এই সময় তার হাতে যে একটা ব্যাজ ছিল সেটা একটু আওয়াজ করে ওঠে, যেটা আরভিন্দের কানে পড়ে। বাট সে তো দেখতে পাচ্ছে না। এরা কাকুকে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আরভিন্দের একটু সন্দেহ হয়, সে সেদিকে যেতে থাকে। হালকা আলো সামনে মনে হচ্ছে, তাই সে সেটা ফলো করে সামনের দিকে যেতে যেতে তার পায়ের সঙ্গে তার বাবার লাশটা বেঁধে যায়। আরভিন্দ হাতিয়ে দেখে, তারপর বুঝতে পারে এটা তো তারই বাবা। ব্যাস চিল্লানো শুরু করে। বুঝতে পারে তার বাবা এই দুনিয়াতে আর নেই। একে তো বাবা চলে গেল, উপর থেকে বড় কষ্ট এটা যে চোখের সামনে বাবাকে কেউ মেরে ফেলেছে আর সে কিছু করতে পারেনি। বাবাকে জড়িয়ে কান্না করে। আর এখানেই মুভির ইন্টারভেল হয়ে যায়। ইন্টারভেল পর সিন শুরু হয় হসপিটালে। বাড়ির লোকজন আর কি করবে কান্না করা ছাড়া। বাড়ির কর্তা চলে গেছে, সবাই তো কান্না করবেই। সবাই কান্নায় ভেঙে পড়েছে। অফিসার জানার চেষ্টা করছে যে আরভিন্দ কিছু জানে কিনা বা কিছু দেখেছে কিনা। আমরা দেখি এখানে দুইটা ছেলে ওঁত পেতে আছে।
কান্না অফিসারকে বলে, স্যার তাদের মনের অবস্থা তো দেখছেনি, পরে জানলে হয় না, আর ও তো রাতে দেখতে পায় না, তাদের দেখেনি। এটা শুনে এরা এখান থেকে চলে যায়। আরবিন্দের মাথায় ছোটবেলা তার বাবার সাপোর্ট আর ভালোবাসার কথা মনে পড়ে, যে সে তাকে কতটা বুঝিয়েছে, তাকে কতটা সাহস দিয়েছে। দুদিন পর সে থানায় আসে, বাট তার কথা কেউ কানে নেয় না। ওই কেসের অফিসার এলে তাকে বলে, স্যার আমি জানি ওখানে কেউ একটা ছিল, তারা তাকে না। অফিসার তার কথা শোনে না, সে বলে কেস ক্লোজ হয়ে গেছে, তোমরা চলে যাও এখান থেকে। মানে সে খুব রুড ব্যবহার করে। তো বুঝতেই তো পারছেন সে আসলে গু খাওয়া পাখি, কারণ আরবিনকে সেখান থেকে নিয়ে যায়। মাঝখানে আরো 2 দিন পার হলে দীপিকা আর আন্টি তার কাছে আসে। আরবিন 2 দিন ধরে খাচ্ছে না, কিছু করছে না। আন্টি বলে, বেটা তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কিভাবে বাঁচবো, আমাদের শক্তি তো তুমি। আরবিন বলে, মা ছোটবেলায় যখন চোখে আঘাত লাগলো তখন আমি বুঝি এতটা ব্যথা পাইনি, মার ভালোবাসা তো তোমরা পূরণ করেছো, বাট বাবা আমার জাস্ট বাবাই ছিল না, আমার ওস্তাদ, আমার বন্ধু, আমার সবকিছু ছিল। তাকে ছেড়ে আমি কি করে ভালো থাকবো মা? বাবা সবসময় আমাকে বলেছে আমার মাঝে কোনো কমতি নেই। আমি কখনো এটা ফিলই করতে পারিনি যে আমার মাঝে কোনো কিছুর কমতি আছে। আজ প্রথম মনে হচ্ছে আমার মাঝে আসলেই অনেক কমতি রয়েছে। আমি নিজেকে বোঝাতে পারছি না মা, বাবাকে ছাড়া মনে হচ্ছে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। উত্তরা আসে। আরবিন বলছে, আমার চোখের সামনে তারা আমার বাবাকে মেরেছে আর আমি কান্না শুরু করে। বাবা, উত্তরা তাকে শান্ত হতে বলে। বাবাকে হারিয়েছে, শান্ত কি করে হয়? উত্তরা আরবিনকে বাইরে নিয়ে যায় মুড চেঞ্জ করার জন্য। অনেক ঘোরাফেরা করে, এখানে সেখানে যায়, তার মন ভালো করার অনেক চেষ্টা করে, কিন্তু তারপরেও আরবিন আসলে ঠিক হচ্ছিল না। উত্তরা বলে, সে যেদিন তাকে ফোন করেছিল তার একদিন আগে তার বাবা তার মার কাছে গেছিল, সবকিছু তাকে খুলে বলেছে। তারপর তার মা কাকুর কথার মাঝে সত্যতা দেখে রাজি হয়েছে। বাবার প্রতি আরো সম্মান বেড়ে যায় আরবিনদের। এরপর উত্তরা আরবিনকে অনেক সাপোর্ট করে, তাকে অনেক সময় দেয়, সবসময় তার পাশে থেকে আরবিনকে একেবারে নর্মাল করে তোলে। এটাই একটা মেয়ের পাওয়ার। কয়েকদিন পর আরবিন আন্টিকে দীপিকার সঙ্গে বাইরে পাঠিয়ে দেয়। আন্টি যেতে চায় না। আরবিন বলে, তুমি যাও, আমি গিয়ে তোমাদের নিয়ে আসবো, আমার কিছু কাজ আছে, আমি শেষ করে আসছি। তারা চলে গেলে ফেরার সময় উত্তরা বলে, তুমি গেলে ভালো হতো, তোমার মনটাও ভালো থাকতো। আরবিন বলে, তোমার কি মনে হয় আমি ওদেরকে ছেড়ে দিব? যে জায়গায় তার বাবাকে মারা হয়েছে আরবিন সেখানে আসে। তারপর উত্তরাকে বলে, আমি কিছুদিন আগে 2টা ছেলেকে মেরেছি, তারা একটা মহিলার সঙ্গে অসভ্যতামি করছিল, এই জন্য পরে আমাকে উঠিয়ে নেওয়া হয়। আমি মনে করেছিলাম তারাই হয়তো এসব করেছে, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। ফোন বাজে, রিসিভ করলে এপার থেকে এসপি বলে, বেটা আমি তোমার বাবার কেস দেখছি এসপি রাঘুরাম, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। তোমার বাবার খুনের পিছিয়ে অনেক বড় একটা হাত রয়েছে, আমার কাছে কিছু ডকুমেন্ট রয়েছে, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো, আমার বাড়ির লোকেশন তোমায় পাঠাচ্ছি। দুজনে বেরিয়ে পড়ে এসপির বাড়ির উদ্দেশ্যে। একটু পর চলে আসে। আরবিন উত্তরাকে বাইরে থাকতে বলেই সে ভিতরে যায়, বাট ভিতরে এসে দেখে খানিকটা অন্ধকার হয়ে আছে। ডাক দে, স্যার, সারা নেই। স্যার, যেটুকু আন্দাজ করা যায়, ভিতরে এসে দেখে হালকা করে কিছু একটা আলো বা কিছু একটা জ্বলছে। আমরা দেখি ওই সেই ছেলেটা আরবিন্দের আগেই এসে কাগজ মানে সবকিছু ডকুমেন্ট পুড়িয়ে ফেলেছে। বের হওয়ার আগেই আরবিন্দ এসেছে, এই জন্য এখানে লুকিয়ে আছে। আরবিন্দের পায়ের সাথে কিছু একটা বাঁধে, কেউ একটা পড়ে আছে। ভালো করে দেখে বুঝতে পারে তাকে মেরে ফেলা হয়েছে। এ তো পিছনে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে বের হতে ধরলে তার হাতের যে ব্যাসটা ছিল সেটা আবার একটু বেজে ওঠে। শব্দটা আরবিন্দের কানে পড়ে। ব্যাস আরবিন্দের মাথায় আসে, আরে এই শব্দ তো সে তখনও শুনেছিল তার বাবাকে যেখানে মারা হয়েছিল। এ ব্যাপারটা বুঝতে পারে, এই জন্য আবার হাত দিয়ে এভাবে চেপে ধরে। তারপর ধীরে ধীরে যাচ্ছে। আরবিন্দ কান খাড়া করে আছে। এখানে আসতেই একটা কিসের সঙ্গে যেন বেঁধে শব্দ হয় আর কি। আরবিন্দ ধরে ফেলে। দুজনের মাঝে হাতাহাতি হচ্ছে। ভাই ইচ্ছে মতো তাকে ঘষাতে থাকে। একটু ধাক্কা দিয়ে সেখান থেকে পালায়। আরবিন্দ পিছু নিয়েছে, তো একটু গোলাছুট খেলার পর ভাই আলারে ধরে ফেলে। তারপর মাঠটা দিয়ে জিজ্ঞেস করে, অবে চুলকানির মলম বল, তুই সেদিন বাবার ওখানে ছিলি তাই না? এত মার খেয়েছে তারপরও চাপা কমছে না। রেগে যায়, হ্যাঁ আমি ছিলাম বে কানা, আমি ছিলাম, আমি তোর বাবাকে মেরেছি, তোর চোখের সামনে মেরেছি। কি হয়েছে, কি করবি তুই? হ্যাঁ কানা বলে তোকে ছেড়ে দিয়েছি, নয়তো সেদিনই। আরবিন্দের রাগ ওঠে, একটা প্যাঙ্কা শট মারে, যা মর গিয়ে। এখানে ঝুলতে ঝুলতে নিচে পড়ে যায় আর সুরঙ্গ দিয়ে রড গিয়ে। বুঝতেই তো পারছেন আপনারা তো আর মাসুদের মতো বোকা না। পরের দিন আরবিন্দ থানায় এসে ভিতরে ঢুকতেই একটা কনস্টেবলের সঙ্গে দেখা হয়। তাকে বলে, স্যার সিআই স্যার কি ভিতরে আছে? কাকু বলে, স্যার ব্যস্ত, কি হয়েছে? আরবিন্দ বলে, স্যার রাঘুরাম স্যারের ব্যাপারে। কাকু আগেই বলে ওঠে, হ্যাঁ কি হয়েছে স্যারের, কি হয়েছে? স্যার খুব ভালো মানুষ ছিল, একটু টানা পড়া ছিল তাই আত্মহত্যা করেছে, কেস বন্ধ, তুমি যাও এখান থেকে। আরবিন্দ বলে, স্যার কি বলছেন, স্যারকে মেরে ফেলা হয়েছে আর আপনারা? কাকু বলে, দেখো বেটা তুমি এসবে কেন জড়াচ্ছ? তুমি কি সেখানে ছিলে? তুমি দেখেছো কে মেরেছে তাকে? এসব ঝামেলায় পড়ো না, চলে যাও এখান থেকে, যাও যাও যাও। আরবিন্দ বলে, স্যার রাঘুরাম স্যার আমার বাবার কেস দেখছিল, প্লিজ আপনি আমার একটু হেল্প করুন, আমি এখান থেকে চলে যাব। অনেক রিকোয়েস্ট করে। পরে আমরা দেখি কাকু একটা ফাইল এনে আরবিন্দকে দিল। ফাইলটা নিয়ে আরবিন্দ বাসায় এসে সবকিছু দেখে এদের বলছে যে সমস্যা আমার জন্য না, বাবা আমাকে একটা ঘটনা বলেছিল, ব্যাপারটা মনে হচ্ছে সেটাই। কি বলেছিল? একদিন তারা কোথা থেকে যেন ফিরছিল, ট্যাক্সি সিগন্যালে এসে থামে। আরবিন্দ ফোনে কথা বলছিল, হুট করে কাকুর নজর পড়ে এদিকে, দেখে কিছু লোক কাউকে ইচ্ছে মতো কোপাচ্ছে।
দেখে তো কাকুর হুঁশ করে যায়। আর এই গাড়ির ড্রাইভার ছিল কে? ওই সেই লোক, চিনতে পেরেছেন? দুজনে এই ঘটনাটা নিজের চোখে দেখেছে। আরবিন বলছে পরের দিন নিউজে আমরা জানতে পারি যাকে কুপিয়ে মারা হয়েছে সেই লোকটা অমুক হসপিটালের ডক্টর ছিল। এই দেখো ওই ড্রাইভারের স্কেচ। উত্তরা বলে তোমার কি মনে হয়? আরবিন বলে এর পিছে অন্য কারো হাত রয়েছে। আমার বাবা আর ওই ড্রাইভার ছিল চাক্ষুষ সাক্ষী, তাই তাদের মারা হয়েছে। ইন্সপেক্টর রাঘুরাম যে এই মামলা দেখছিল তাকেও মারা হয়েছে। আমাকে মারার জন্য উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বাট আমি ফিরে আসি। এখানে রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে ডক্টরের কোনো পার্সোনাল শত্রু নেই, তার মানে এখানে প্রফেশনাল দিক রয়েছে। অরবিন্দ কারনাকে হসপিটালের সার্ভারে ঢুকে ওই ডক্টরের পেশেন্ট লিস্ট চেক করতে বলে। কারনা ট্রাই করে বাট অ্যাক্সেস করতে পারে না। অরবিন্দ বলে আমরা যদি ওই হসপিটালের ওয়াইফাই ইউজ করি তাহলে কি পারবো? কারনা বলে অবশ্যই। ব্যাস পরের সিনে আমরা দেখি কারনাকে সেই হসপিটালে ভর্তি করা হয়েছে। নার্সরা চলে গেলে উত্তরা বলে কিভাবে যাব সার্ভার রুমে আমরা? অরবিন্দ বলে তুমি চিন্তা করো না, আমাদের সব প্ল্যান করাই আছে। দুজন বের হয়। কারনা বাকি সিসিটিভি অফ করে একটা খোলা রাখে আর রিসেপশনের কম্পিউটারে একটা প্রবলেম করে দেয় যাতে সে ফোন করে সিকিউরিটি হেডকে ডাকে। সে বের হয়ে এলে এরা আবার রুমে ঢুকে যায়। কারণ ফিঙ্গার লক খুলে দেয়। এরা ভিতরে ঢুকে পেন ড্রাইভ লাগায়। তারপর যা যা হয় তা তো হচ্ছে, এটার কথা আর কি বলবো। এখন সহজে তো বের হতে পারবে না, তাই সিচুয়েশনটাকে একটু টেনশনময় করতে আমাদের দেখানো হয় যে সেই অফিসারটা ফিরে আসছে, বাট এদের কাজ আরো বাকি। পরে এদেরও কাজ শেষ, এখন বের হবে, অফিসারও আসছে। কি হবে যদি এখন ধরা পড়ে যায়? হুট করে একজন তাকে ডাক দেয়, সে সেদিকে যায়, তার সঙ্গে গল্প করছে, আর এই ফাঁকে এরা রুম থেকে বের হয়ে আসে। সিন চলে আসে বাসায়। উত্তরা কার সঙ্গে যেন কথা বলছে। কথা শেষে অরবিন্দকে জানায় যে ডক্টর রবি লাস্ট এক সপ্তাহে 4টা রোগীর ট্রিটমেন্ট করেছে, যাদের মাঝে একজন 13 বছর বয়সী একটা বাচ্চা ছেলে, একজন পরিচালক, মন্ত্রী আনামালাইয়ার এবং একটা গ্যাংস্টার। পরিচালক বেঁচে আছে বাট তার কোনো ব্যাড রিপোর্ট নেই। গ্যাংস্টার মারা গেছে নর্মালি, বাকি মন্ত্রীও মারা গেছে কান্না বলে, তবে তার কোনো বিস্তারিত জানা যায়নি, তার কোনো ডিটেলসই রাখা হয়নি। উত্তরা বলে মন্ত্রী মারা গেলে তার 3 আসনে উপনির্বাচন হয়। অরবিন্দ বলে প্রতিপক্ষ দলকে? কান্না বলে আমার মনে হয় না মন্ত্রীর পিছনে বিরোধী পক্ষ থাকতে পারে, কারণ মন্ত্রী আনামালাইয়ার অনেক চালাক, সে শত্রুকে জীবিত রাখে না। এদিকে ওই ছেলে যাকে অরবিন্দ মারলো তাকে এখনো দাহ করা হয়নি, কারণ তার গুরু জীবন এখনো আসেনি। এদিকে আমরা দেখি অরবিন্দ সেই গ্রামে আসলো, বাইকটা রেখে ভিতরের দিকে যাচ্ছিল। একটা ছেলে তাকে দেখে ডাক দেয়, আরে অরবিন্দ তুই এখানে? মানে তার কলেজের ফ্রেন্ড হবে হয়তো। অরবিন্দ বলে তোর বাড়ি এখানে? আমি তো জানতামই না। ভাইসাব বলে আঙ্কেলের ব্যাপারে শুনলাম, খুব খারাপ লাগলো, তো তুই বল এখানে কি মনে করে? অরবিন্দ বলে চল তোকে বলছি, আমি না আসলে মন্ত্রী আনামালাইয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছি। আমার মনে হচ্ছে বাবার মৃত্যু আর তার মৃত্যুর সঙ্গে কোন একটা যোগসূত্র রয়েছে। ভাইসাব বলে আরে কি বলছিস, আসতে বল, এলাকার লোকজন শুনলে তোকে এখানে ঘিরে রেখে দেবে। এখানে কেউ বলে না মন্ত্রী মারা গেছে, সবাই তাকে অনেক সম্মান করে, এখানকার লোকজন নিজের থেকে বেশি তাকে বেশি ভালোবাসে। মন্ত্রী আমাদের অনেক খেয়াল রেখেছিল, তো এই জন্য। কিছুদিন আগে মন্ত্রীর বউ আর ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তারপর থেকে সে অসুস্থ হয়ে যায়, আর এইভাবে অসুস্থ হয়ে মারা যায়। এটাই হয়েছে। হাঁটতে হাঁটতে এদিকে আসছে, এর ছবি দেখে অরবিন্দ বলে এর বাড়ি এখানে? ভাইসাব বলে হ্যাঁ, একে কেউ মেরে ফেলেছে, সবাই অপেক্ষা করছে জীবনের জন্য। জীবন আমাদের নতুন মন্ত্রী, তার খাস লোক ছিল এ, ও আসলে দেখিস কি হয় এখানে। অরবিন্দ বলে কি হবে দেখে নিব। এ একটু ঘাবড়ে যাচ্ছে, কি হবে মানে? তুই এভাবে কথা বলছিস কেন? অরবিন্দ বলে একে আমি মেরেছি, এ সব জানতো বাট আমাকে কিছু বলেনি, এ তো ভয় পাচ্ছে। এদিকে জীবন এসে পড়ে, ছেলেবেলে তো কান্না করছে, জীবন এত বড় একটা মালা এনে দেয়, তারপর কি আর বলবে? বুঝতে তো পারছেন কে মেরেছে, তাকে তো ধরতে পারিসনি কেন, এটা সেটা লেস পিতা, এগুলোই তো বলবে। এদিকে এও এখানেই দাঁড়িয়ে, হুট করে এই ভাই সাহেবের নজর পড়ে অরবিন্দের দিকে, চিল্লাই ভাই ওই 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 মেরেছে ভাইকে, সেদিন ওই আমাদের হাত থেকে বেঁচে গেছিল। একটু খারাপ। এখন কথা হলো এ কি করে জানলো, এটা তো আমি বুঝলাম না। যাক, এ তো ভয় পাচ্ছে, আরে ভাই পালা এখান থেকে পালা। সে নড়ছে না। জীবন তার লোকদের হুকুম করে তাকে ধরে আনতে। এর মাঝে আবার মরিচ পটাকা জ্বালিয়ে দেয়, যার ধোঁয়ার মাঝে এক মুরব্বী এসে অরবিন্দকে টেনে নিয়ে যায়। টানতে টানতে একটা গলিতে নিয়ে আসে। চেনে নাকে মন্ত্রীর পাশে যে থাকতো সেই লোকটা। অরবিন্দকে বলে এ তুমি কি পাগল হয়ে গেছো? ওখানে দাঁড়িয়েছিলে কেন? ওরা তোমাকে মেরে ফেলবে। কে তুমি? আর মন্ত্রীর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলে কেন? অরবিন্দ বলে আমার বাবা আর মন্ত্রীর মৃত্যুর মাঝে কোনো একটা সূত্র রয়েছে, আমি সেটা খুঁজতে এসেছি। সবাই বলছে মন্ত্রী মশাইয়ের নর্মাল মৃত্যু হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা নর্মাল না, এর পেছনে কোনো ঘটনা রয়েছে। কাকু হা করে চেয়ে আছে, আর তার কথাতেই সিন পেছনে আসে। কাকু বলছে আনামালাইয়ার আমাদের সবার ভরসার পাত্র, তিনি সব সময় এই বস্তির লোকজনদের পাশে থেকেছে, সবাইকে নিজের ভেবে উপকার করেছে। একজন জেলে হিসেবে কাজ শুরু করে আস্তে আস্তে তিনি উপরে উঠে এসেছে। এলাকার লোকজনের অনেক হেল্প করেছে, এই জন্য সবাই তাকে অনেক ভালোবাসতো, অনেক সাপোর্ট করতো। এর মাঝে এক পিচ্চি ভাইকে খুব ফলো করতো, সে সাহস করে সামনে আসে। কেউ ছিল না বলে ভাই তাকে দত্তক নিয়ে নেয়। ভাই সবসময় তাকে সঙ্গেই রাখতো, শত্রুদের সে খুব বাজেভাবে মারতো। তার সামনে 20 জন লোকের দলও হার মানত। দত্তক নেওয়া ছেলেটা এসব দেখেই বড় হয়, আর সেই হলো এখনকার জীবন। পরে ভাই তাকে নিজের সব কাজের দায়িত্ব দিয়ে দেয়, শুধু রাজনৈতিক দিক ছাড়া। ভাই নিজের পরে যদি কাউকে বিশ্বাস করতো বা ভালোবাসতো, তো সেটা ছিল জীবন। জীবন দেখতে যেমন, বাস্তবে
সে তার থেকে বেশি খারাপ। মনে দয়া মায়ার কোনো রেশ নেই। যে তার রাস্তায় আসতো সে তাকে মেরে ফেলতো। মন্ত্রীর ছেলে আর বউ তার রাস্তায় আসতে পারে, এই জন্য সে তাদের মেরে অ্যাক্সিডেন্টের রূপ দেয়, যেটা আমরা কেউ প্রথমে বুঝতে পারি না। মন্ত্রী তো তাকে বিশ্বাস করেই। মন্ত্রী চেয়েছিল জীবন রাজনীতিতে না আসুক, সে তার বিজনেস দেখাশোনা করুক, সেগুলো করে জীবন পার করুক। কিন্তু জীবনের মাথায় অন্য প্ল্যান ছিল। বউ বাচ্চার মৃত্যুর পর যখন মন্ত্রী অসুস্থ হয়ে যায়, আমার অজান্তেই সে মন্ত্রীকে পয়জন মেশানো ট্যাবলেট খাওয়াতে থাকে। পরে যখন অসুস্থতা বেড়ে যায় তাকে হসপিটালে নেওয়া হয়, আর চিকিৎসা করে ডক্টর রাভি। সেই মন্ত্রীকে জানায় যে তাকে রোজ পয়জন খাওয়ানো হচ্ছে ট্যাবলেটের মাঝে। শুনে তো আমার হুঁশ উড়ে যায়। মন্ত্রী বুঝতে পারে এটা জীবনের কাজ, কারণ সেই তাকে ওষুধ খাইয়েছে। মন্ত্রী জীবনকে ডাকে, তারপর বলে, আমি জানি আমি এখান থেকে জীবিত ফিরতে পারবো না। আমি তোকে অনেক বিশ্বাস করেছি, কিন্তু তুই বুঝিসনি। আমার পরে সবকিছু তুই দেখাশোনা করবি, আমার পদ তুই পাবি। আমি হাই কমান্ডকে বলেছি তুই যা করিস কর, শুধু আমাদের লোকদের দেখে রাখিস তারা যেন কষ্টে না থাকে। আর আমার মরার আগে একটা সত্যি কথা আমায় বলে যা, যে আমার বউ বাচ্চাকে কি তুই মেরেছিলি? হাত বাড়িয়ে দেয়। জীবন স্বীকার করে সেই মেরেছে, আর সেই ধাক্কাতেই মন্ত্রী স্ট্রোক করে। কাকু বলছে, আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো মন্ত্রীর সব সম্পদের লোভে এসব করেছে, কিন্তু না, সে মন্ত্রীর পাওয়ার আর সে যে সম্মান নিয়ে থাকতো সেটার পাগল ছিল, তার জন্য এসব করেছে। জীবনই আমাদের পরবর্তী আনামালাইয়ার হয়ে ওঠে। সবাই তাকে মেনেও নেয়। কোনো সাক্ষী যেন না থাকে, তাই জীবন তার লোকদের দিয়ে ওই ডক্টরকে খুন করায়, যেটা তোমার বাবা আর ওই ড্রাইভার দেখেছিল। আর এই জন্যই তোমার বাবাকে জীবন রাস্তা থেকে সরিয়ে দেয়। তুমি মাঝে পড়েছো, এখন তোমাকেও ছাড়বে না, চলো যাও এখান থেকে, চলে যাও বলছি। এদিকে জীবনের লোকজন এসে গেছে, এদিক দিয়ে যেতে একজন দেখে ফেলে, আরে এ তো এখানে, এদিকে আয়, হামলা বলে। কাকু জীবনকে যেতে বলে এদের থামানোর চেষ্টা করে। আরে কাকা কি করছেন, আপনিও পালিয়ে যান। পরে জীবন এসে দেখে কাকা তো তাদেরই লোকদের থামাচ্ছে। সে বুঝে যায় কাকা তাকে সব বলে দিয়েছে, জীবন তাকে মেরে দেয়। অরবিন্দ কোনো মতে এটা সেটা করে সেখান থেকে পালায়। সকালে অরবিন্দের ফ্রেন্ড বলে, জীবনের অনেক ক্ষমতা, ও আমাকে দেখেছে তোর সঙ্গে, আমার বন্ধুদের ক্ষতি করবে, আমার পরিবারের ক্ষতি করবে, ও তোকে না মারা অবধি থামবে না। ব্যাস সঙ্গে সঙ্গে ফোন চলে আসে, এর লোকজনকে ধরে ফেলেছে। মুভির ভিলেন ডায়লগ তো মারবেই। অরবিন্দকে মিন করে ধমকি দিচ্ছে, সে তাকে ছাড়বে না। অরবিন্দ কিচ্ছু বলে না। জীবন ফোন রেখে দিলে উত্তরা বলে, এভাবে আমরা কোথায় পালিয়ে থাকবো, কিছু তো এক। অরবিন্দ বলে, চিন্তা করো না, আমি দেখছি সব। পরে আমরা দেখি অরবিন্দ এদিকে আসছে, সুমসাম একটা জায়গা, খানিকটা জঙ্গলের মতো। ভালো করে দেখে নেয়, আশপাশে লক্ষ্য করছে। এরপর ভিতরে আসলে আমরা দেখি একটা পড়ে থাকা বাড়ি। অরবিন্দ সেটার ভিতরে যায়, ভালো করে দেখে, তারপর বসে বসে কিছু একটা ভাবে। তার কিছুক্ষণ পর আমরা দেখি এরা আসলো, কি সব সামান টামান নিয়ে এসেছে। তারপর এদিকে এসে মাটির ভিতরে কিছু একটা পুঁতে রাখে। তারপর প্ল্যান অনুযায়ী আরো কি জানি সব কাজ বাজ করে। বাড়ির ভিতরে এসে সেখানে কিছু করে, বড় বড় গ্লাস, লাইট, আরো বেশ কিছু কাজ করে। তারপর জঙ্গলের মাঝে এসে আরো কিছু পরিকল্পনা অনুযায়ী কাজ বাজ করে। তারপর সব সেট হয়ে গেলে অরবিন্দ সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। উত্তরা একটু টেনশনে আছে, অরবিন্দ তাকে সান্ত্বনা দেয়। সবাই চলে গেলে রাতে অরবিন্দ জীবনকে ফোন করে তার ঠিকানা বলে দেয়, তাকে উস্কায় আসতে। এখন সে কি বসে থাকবে? লোকজন নিয়ে সেই ঠিকানা অনুযায়ী হাজির। সবাইকে নিয়ে ভিতরে যাচ্ছে। যেতে যেতে একজনের পা এখানে ঢুকে যায়, আর সেখানে থাকা একটা লোহার চিমটা তার পায়ে ঢুকে যায়। সে তো চিল্লাইতেছে। জীবন এসে তাকে রেখেই লোকজন নিয়ে চলে যায়। একটু ভিতরে এসে ছেলেবেলাকে ভাগ হয়ে যেতে বলে, বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে বলে। তো সবাই খুঁজতেছে বাড়িটা কোথায়। এখানে এরা এটার উপর পা দিতেই দুই পাশ থেকে দুটা তীরের মতো এসে গলায় লেগে যায়। এরা তো এখানে শেষ। এটা দেখে এ আবার ভয়ে দৌড় দেয়। এদিকে এরা দেখে এখানে কি যেন একটা টিপ টিপ করছে। গুটি গুটি পায়ে আস্তে করে সামনে যায়। ঝাউটা সরাতেই ভয় পায়, না জানি কি আসে, কিন্তু কিছু হয় না। একটু পর ভিতর থেকে একটা বল্লা উড়ে আসে সামনের দিকে। তারপর বাকি সবাই এসে এদের কামড়াতে শুরু করে। যেহেতু এগুলো জঙ্গলের মৌমাছি, খুব বিষাক্ত, তাই এরা এখানেই মারা যায়। জীবনের সঙ্গে যারা ছিল তারা যাচ্ছে। জীবনের পা লাগে ওয়্যারের সঙ্গে। একটা কুড়াল বের হয়ে আসে, কিন্তু বেঁচে যায়। তারপর সামনে এসে অবশেষে বাড়িটা পেয়ে যায়। তার সঙ্গে যে লোকগুলো ছিল আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে। এখানে পা পড়তে এটা দিয়ে পানির মতো কিছু ছিটকে বের হয়ে যায়। এরা নাকে দিলে বুঝতে পারে এটা তো পেট্রোল। ব্যাস আগুন লেগে যায়। কিভাবে আগুন লাগলো এটাও বুঝতে পারলাম না, বাট পুড়ে গেল। যাক, বাকি লোকজন নিয়ে জীবন ভিতরে যায়। দেখে এখানে তো লাইটের কার সাজিয়ে করে রেখেছে, মানে সে যেন দেখতে পায়, এই জন্য এতগুলো লাইট জ্বালিয়ে রেখেছে। ভাই এখানে সাপের মতো ফুলছে। এখন কথা হলো, এটা তো একটা পরিত্যক্ত জায়গা, এখানে বিদ্যুতের লাইন কোথা থেকে আসলো? যাক, আসতেই পারে তাদের কার সাজি। এই দুজন যায় ভাইকে মারতে। তাদের কি আর কাজ হবে? ভাই তাদেরই সারিঞ্জা বাজিয়ে দেয়। তারপর জীবন আসে। প্রথমে হিরো মারে, ভিলেন মার খায়। তারপরে ভিলেন মারে, হিরো মার খায়। তারপর গিয়ে হিরো শুরু করে। আর কি হবে বুঝতেই তো পারছেন। অরবিন্দ জীবনের জীবন বের করে নেয়। আর একটা মিক্স এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ব্যাপার এখানে কয়েকটা। প্রথমত, ভালোবেসে যাদের পাশে রাখা হয় তারাই পাশ কেটে চলে যায়। এটা বুঝি দুনিয়ার নীতি, কিন্তু উপরওয়ালার নীতি একটু ভিন্ন। কারো সঙ্গে অন্যায় করে নীতিবান হওয়া যায় না। টাকা তো অনেক পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না।
দ্বিতীয় ব্যাপার হলো যে কোনো মানুষের মাঝে কমতি থাকে বা থাকবে, এটা স্বাভাবিক, তাই বলে থেমে থাকা যাবে না। নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে সেই কমতি চলার পথে বাধা হতে না পারে। বাকি সুখ দুঃখ মিলেই তো জীবন, তাই না? এনজয় করুন। তৃতীয় ব্যাপার হলো সাপোর্ট। আমাদের লাইফে সাপোর্টের অনেক বড় একটা জায়গা থাকে। যারা সাপোর্ট পায় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যে কোনো কারো থেকে, তারা তাড়াতাড়ি সফল হতে পারে। যাদের সাপোর্ট করার মতো কেউ নেই বা কেউ করে না, তারা আজও দিশেহারা হয়ে ঘুরছে। তারা এখনো জীবনের মানে খুঁজে পায়, তাদের লাইফটা এখনো এলোমেলো। আমাদের সবার উচিত নিজেদের লোকদের সাপোর্ট করা, তাদের পাশে থাকা, এনকারেজ করা। আপনার সাপোর্ট পেলেই তো আপনার ভাই, বোন, ছেলে, মেয়ে, বাবা, মা বা যে কেউ হোক অনেক কিছু করতে পারবে, নিজের খুশি খুঁজে নিতে পারবে। সঠিক কিছু হলে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ওকে, তো আমাদের পাশে একটু থাকেন, সাপোর্ট করে যান। ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।